প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, এই দোয়া করি। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। তো এই তৃতীয় অধ্যায়ের এর আগে আর একটা ক্লাস আমি নিয়েছি। তো আজকে আমরা এই অধ্যায়ের প্রাস নিয়ে আলোচনা করব। তো প্রাস বা প্রক্ষেপক কি? প্রাস হচ্ছে কি, কোনো একটা বস্তুকে আমরা যখন কি করব, কোনো একটা বস্তুকে তির্যকভাবে কোনো স্থানে আমরা যদি নিক্ষেপ করি, ওই অবস্থাটাকে বা ওই পরিস্থিতিকে আমরা কি বলবো? প্রাস। আবার একটু খেয়াল করো যে প্রাস কি, কোনো একটা বস্তুকে তির্যকভাবে অনুভূমিকের সাথে আমরা যখন নিক্ষেপ করব, ওটাকে আমরা কি বলবো? প্রাস বলবো। একটু তাহলে দেখি, দেখো, ধরো এটা অনুভূমিক অক্ষ, কি করব? দেখো, একটা বস্তু আমরা কি করছি, ধরো এখান থেকে নিক্ষেপ করছি, এটা কিন্তু অনুভূমিক। তার মানে কি, কোনো একটা বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে, কোনো স্থানে নিক্ষেপ করলে ওই প্রক্রিয়াকে আমরা কি বলবো? তোমার প্রাস। তাহলে দেখো, এখানে যখন এটা প্রাস হলে, এটা একটা একটা আদি একটা বেগ নিয়ে তো আমরা নিক্ষেপ করেছি। ধরো বেগটা কি? ভি নট। বেগটা হচ্ছে ভি নট। তাহলে এটা যদি কি অনুভূমিক মানে এক্স অক্ষ বরাবর হয়, তাহলে আমরা একটা ওয়াই অক্ষ দিই। এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটু খেয়াল করো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তার মানে কি, আমরা কি বুঝলাম এই চিত্রটা থেকে? যে অনুভূমিকের সাথে কোনো একটা বস্তুকে তির্যকভাবে নিক্ষেপ করাকে আমরা কি বলবো? প্রক্ষেপক বা প্রাস। এই প্রাসের গতি একটা কি? দ্বিমাত্রিক গতি। প্রাসের গতিটাকে আমরা কি বলবো? দ্বিমাত্রিক গতি। কিভাবে? এই প্রাসের গতিটা কি, এর দিকটা কয় দিক? দুই দিকে। প্রাসের গতিটা কয় দিকে? দিক, একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। তার মানে কি, দেখো একটু আমরা এখানে যদি চিন্তা করি, ধর এটা ভি নট। এই ভি নট বেগে কোনো একটা বস্তু একটা এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর। এখন দেখো, আমরা নরমালি ভেক্টরে দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম, ধরো এই ভি নটটার জায়গায় যদি আর হইতো, ধরো লব্ধি বল আর, এর দুটো উপাংশ, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা কি ওয়াই অক্ষ বরাবর। তাহলে ঠিক ওই আর এর পরিবর্তে আমরা যদি এখানে এই বেগটা, এদিকে কি বেগ গেছে? ভি নট বেগ। এই ভি নট বেগটা কয়টা ভাগে ভাগ হয়েছে? দুটো ভাগে। এর ভি নট এই বেগটা কি দুইটা দিক, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে কি, আমরা যখন দ্বিমাত্রিক বলতে আমরা বুঝবো কি, যার দিকটা কি দুই দিকে, অর্থাৎ একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে কি আমরা বলতে পারি কি, প্রাসের গতি একটা দ্বিমাত্রিক গতি। আচ্ছা, এখন দেখো, এখানে এই অবস্থায় একটা বস্তু আমরা কি এই ভি নট বেগে নিক্ষেপ করলাম। তাহলে কি একটা অবস্থানে যাবে, এই একটা অবস্থানে ধরো আছে, এই একটা অবস্থানে আছে, এই একটা অবস্থানে আছে, এই একটা অবস্থানে আছে, এখানে একটা অবস্থান, আমরা জাস্ট অবস্থানটা দেখাইলাম। আচ্ছা, একটু খেয়াল করো, যখন কোনো একটা বস্তু আমরা নিক্ষেপ করি, উপরের দিকে নিক্ষেপ করি, যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে, ওই অবস্থায় কিন্তু এর কি বেগ শূন্য। তার মানে কি, এটাকে আমরা যদি সর্বোচ্চ চূড়া ধরি, এখান থেকে ডিসটেন্স কত? এইচ। তাহলে এই অবস্থাটায় এই নিক্ষিপ্ত বস্তুটার বেগটা কি হবে? শূন্য হয়ে যাবে। তার মানে কোন একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতা উঠবে, ওই অবস্থায় এর বেগটা কি শূন্য হয়ে যাবে। তাহলে এটা তোমাদের এমসিকিউ আসতে পারে যে কোনো একটা বস্তুকে সর্বাধিক উচ্চতায় নিক্ষেপ করলে ওই সর্বোচ্চ উচ্চতায় বস্তুটার বেগ কত হবে? অবশ্যই সর্বোচ্চ হবে না, বেগটা কি হবে? জিরো হয়ে যাবে। তাহলে দেখো, আমরা এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এখন আমরা একটু দেখি, ধরুন এখানে একটা অবস্থান আছে। তাহলে এই অবস্থানটাতে আমরা যেহেতু বলছি কি প্রাসের গতি একটা দ্বিমাত্রিক গতি, একটু দেখি এখান থেকে, দেখো এই একটা অবস্থান, এই একটা অবস্থান। তাহলে এখান থেকে দেখো তো এই পর্যন্ত ডিসটেন্স কত? x, আর এটা কত? y। তাহলে কি এখান থেকে আমরা কি পেলাম? এর দ্বিমাত্রিক, একটা x অক্ষ বরাবর আর একটা y অক্ষ বরাবর। কিভাবে আসলো? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যাব এই x অক্ষ বরাবর। আমাদের কি এই x অক্ষ বরাবর কি ত্বরণ থাকবে?
এক্স অক্ষ বরাবর, দেখো তো এক্স অক্ষ বরাবর এক্স সমান কত 0, এক্স এক্স অক্ষ বরাবর এক্স, তার মানে কি এক্স এর সাপেক্ষে বা এক্স অক্ষ বরাবর আমার ত্বরণ অ্যাক্সিলারেশন কত হবে 0। কারণ কি, ধরো কোনো একটা বস্তু আমি কি করছি এখান থেকে নিক্ষেপ করছি, তো এটা উপরের দিকে যাচ্ছে, অভিকর্ষ ত্বরণ কোন দিকে টানতেছে, নিচের দিকে আকর্ষণ করতেছে বা টানতেছে। তাহলে কি এই যে এক্স অক্ষ বরাবর যাবে এই বস্তুটা উপরে যখন যাচ্ছে যাচ্ছে তখন কি অভিকর্ষ ত্বরণ নিচে টানতেছে, কিন্তু এই এক্স অক্ষ বরাবর কি এর কোনো বাধা থাকবে না। কিন্তু প্রকৃতপক্ষে যে এরকম আমরা কোনো পরিবেশ কিন্তু পাই না যে যেখানে কোনো বাধাই নাই, কিন্তু এই গতির ক্ষেত্রে কি আমরা ধরে নেব এক্স অক্ষ বরাবর কি কোনো বাধা নেই। তাহলে দেখো যদি কোনো বাধা না থাকে তাহলে এই এক্স অক্ষ বরাবর ধরো কোনো বাধা নেই, যদি বাধা না থাকে, বাধা কি এক প্রকার বল, তার মানে যেখানে বাধা নেই তার মানে সেখানে বলও নেই, আর বল না থাকলে কি হবে ত্বরণও থাকবে না, ত্বরণও কি হয়ে যাবে 0, তার মানে কি এক্স অক্ষ বরাবর কি এক্স ত্বরণ হচ্ছে 0। তাহলে তোমার এখানে ওয়াই আর ওয়াই অক্ষ বরাবর কি হয় তাহলে ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত এ ওয়াই সমান কত মাইনাস জি, ওই অক্ষ বরাবর ত্বরণ কি মাইনাস জি। কারণ নর্মালি একটা বস্তু ধরো আমি এখান থেকে আমি হাত থেকে ছেড়ে দিলাম নিচে পড়ে গেল, সরাসরি কি অভিকর্ষ ত্বরণের দিকেই যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, উপরে কিন্তু যাচ্ছে না। কিন্তু এই বস্তুটা যদি আমি উপরে নিক্ষেপ করি, ধরো অনেক সময় মাঠে বল নিক্ষেপ করা হয় বা 4তলা বা 5তলা থেকে যদি আমরা একটা কলম সরাসরি এভাবে ছেড়ে দিই, তখন কিন্তু কি হবে, ধরো এই অবস্থা আছে ছেড়ে দিলাম, এটা কিন্তু অভিকর্ষ ত্বরণের দিকে যাচ্ছে, এই অবস্থা যেটা কি পজিটিভ হয়। কিন্তু আমি যখন একটা বস্তু নিক্ষেপ করব তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করলে আবার নিচে আসবে, যখন উপরের দিকে যাচ্ছে ওই অবস্থায় কিন্তু একটা আকর্ষণ বল নিচের দিকে অভিকর্ষ ত্বরণ টানতেছে, তার মানে কি ওই অবস্থায় আমরা এই অভিকর্ষ ত্বরণটা কি হবে নেগেটিভ হবে, কারণ বিপরীতে যাচ্ছে যেহেতু। তার মানে এ ওয়াই ওয়াই বরাবর কি আমার অ্যাক্সেলারেশন মানে ত্বরণ হচ্ছে মাইনাস জি। তাহলে এক্স অক্ষ বরাবর কি আমরা পেলাম ত্বরণ এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ পেলাম। তাহলে কি এক্স অক্ষ বরাবর কি বেগের উপাংশ বা আদিবেগ যেটা ভি নট এক্স বা ভি এক্স সমান কত ভি নট কস থিটা নট, এই যে এখানে যে কোণটা করে গেছে এটা ধরো থিটা নট। তাহলে কি ভি নট ভি এক্স সমান কত এক্স অক্ষ বরাবর আমরা কি বেগের উপাংশ বা আদিবেগ কত আসলো ভি নট কস থিটা নট। তাহলে কি ওয়াই অক্ষ বরাবর আসবে একটা ভি এর সমান কত ভি নট সাইন থিটা নট। আচ্ছা এতটুকু তো আমরা পেলাম দুটা। এখন একটু দেখো যদি এই চিত্রটা আমরা খেয়াল করি, ধরো এই চিত্রটা জায়গায় যদি এখানে আমরা ভেক্টর করেছিলাম আর দিয়ে, লব্ধি বল যদি আর হয় তখন আমরা কি পাই, আর এর দুটো উপাংশ আর এক্স বরাবর কি পেয়েছি আমরা আর cos থিটা নট, আর আর ওয়াই বরাবর কি পেয়েছি আর সাইন থিটা নটার দরকার নেই। এখন যেহেতু এটা আর পেয়েছি তাহলে এই আর এর ক্ষেত্রে আমরা এখানে কি চিন্তা করছি ভি নট বেগ, আদিবেগ কি ভি নট, তাহলে এই আর এর পরিবর্তে যদি ভি নট থাকতো তো উভয় ক্ষেত্রে কি হতো ভি নট, এখানে কি ভি নট, এটা হচ্ছে ভি নট এক্স, এটাও কি ভি নট ওয়াই, তারপর এখানে তাহলে আমরা ভি নট ওয়াই ভি নট এটা দিই। এখন দেখো তাহলে কি আমরা দুটো উপাংশ পেয়ে গেলাম, তার মানে তাহলে এটা হচ্ছে কি আমার এক্স অক্ষ বরাবর আর এটা কি ওয়াই অক্ষ বরাবর আমরা পেলাম, তাহলে দুটো বেগের উপাংশ পেলাম। তাহলে কি এই এক্স অক্ষ বরাবর কি আমার বেগের কিন্তু তাহলে কোনো পরিবর্তন হবে না, কারণ এটা সমবেগে যাচ্ছে, এই আদি অবস্থায় এর বেগটা যা আছে এখানেও এক্স এর বেগ সেম থাকবে। এখন দেখুন দেখো তো আমরা নর্মালি কি জানি এস ইকুয়াল কত ভি টি, একটা সূত্র জানি এস সমান ভি টি। এখান থেকেই এটা কোন ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি সমবেগের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে। তাহলে যেহেতু এখানে আমরা এই এক্স অক্ষ বরাবর এটা কি কোনো কি বেগের পরিবর্তন হবে না আর ত্বরণটা কি শূন্য, তা আমরা এখন একটু খেয়াল করো ত্বরণ শূন্য কারণ কি আমরা নর্মালি কি জানি যখন ত্বরণের সংজ্ঞা থেকে আমরা কি জানি একক সময় কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধির পরিবর্তনের হারকে আমরা কি বলছি ত্বরণ বলি, এখানে ত্বরণ কি শূন্য, তার মানে বেগের কিন্তু কোনো পরিবর্তন হবে না। যদি বেগের পরিবর্তন না হয়
তাহলে কি ত্বরণও হলো না। আমরা আগেই বলছি ত্বরণ যেহেতু শূন্য তার মানে বেগের কোনো পরিবর্তন হবে না, বেগ সেম থাকে মানে সমবেগ। তাই সমবেগের ক্ষেত্রে আমরা কি জানতাম সূত্র, এস ইকুয়াল ভিটি। এখন দেখো তো এই এস এর পরিবর্তে আমরা এখানে কি এক্স ধরেছি, তাহলে এক্স লেখা যায়, আর এটা কত ভি নট ভি এক্স, এক্স অক্ষ বরাবর যেহেতু এস এর পরিবর্তে আমরা কি নিছি এক্স, কারণ এই অক্ষ বরাবর আমরা কি চিন্তা করলাম এক্স সমবেগটা, আর এখানে তাহলে কি বেগটা ভি এক্স টি এক্স অক্ষ বরাবর। তাহলে দেখো তো আমরা এই ভি নট এক্স এর পরিবর্তে আমরা কি সূত্র কি জানি, ভি নট কস থিটা নট এই টি আর টি। এখন দেখো এখান থেকে আমরা একটা টি এর মান বের করে ফেলি, টি সমান কত লেখা যায় এক্স ডিভাইডেড ভি নট কস থিটা নট, এটাকে সমান একদম। এখন একটু দেখো তো আমরা এটা কি এক্স অক্ষ বরাবর নিয়েছি, এক্স অক্ষ বরাবর একটা ইকুয়েশন পেলাম সমবেগ, কারণ বেগের যেহেতু আমার ত্বরণ ছিল শূন্য তার মানে বেগের কোনো পরিবর্তন হয়নি, তার মানে বেগটা ছিল সমবেগ। তার সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি এস ইকুয়াল ভিটি। এখান থেকে দেখো আমরা টি বের করেছি। এখন যদি আমরা ওয়াই অক্ষ চিন্তা করি, কোন অক্ষ, এটা ছিল এক্স অক্ষ চিন্তা করেছি, এখন ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি লেখা যায় ওয়াই সমান কত, একটু দেখো আমরা একটা সূত্র জানি কি এস ইকুয়াল কত ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, একটা সূত্র জানতাম। তাহলে এখানে এস এর পরিবর্তে আমরা কি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করছি, তাহলে কি লিখবো ওয়াই, আর এখানে বেগ কি ছিল ভি নট, তাহলে আমরা ইউ আর লিখবো না, ভি নট টি। এই এর পরিবর্তে কি আমরা সাইন পরে দেই হাফ এফটা কি এখানে জি অভিকর্ষ ত্বরণ টি স্কয়ার, জিটা কি যখন বস্তুর উপরের দিকে যাচ্ছে অভিকর্ষ ত্বরণের বিপরীতে, তার মানে এখানে হবে কি নেগেটিভ মাইনাস, তার মানে ভি নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে লেখো এখানে ভি নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি, টি এর একটা মান পেয়েছি, আমরা মানটা বসাই দিই এখানে। তো এর আগে আরেকটু কাজ করি ভি নট, তাহলে এখানে আমরা ভি নট এক্স লিখবো, কারণ আমরা ভি নট ওয়াই, কারণ আমরা ওই অক্ষ বরাবর যেহেতু যাচ্ছি, এটা ওই অক্ষ বরাবর চিন্তা করছি, আমরা এক্স অক্ষ নিয়েছি, তাহলে ভি নট ওয়াই পরিবর্তে আমরা কি লিখতে পারি ভি নট সাইন থিটা নট টি এর টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এখন দেখো ভি নট সাইন থিটা নট টি, টি এর পরিবর্তে মান বসাও এক্স ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি টি স্কয়ার, টি স্কয়ার মানে কি এক্স স্কয়ার, নিচে কত ভি নট কস থিটা নট তার হোল স্কয়ার দিয়ে দাও। এই পর্যন্ত আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। এখন দেখো ভি নট চলে যায়, তাহলে সাইন থিটা নট কস থিটা নট লিখতে পারে কি টেন থিটা নট, আর এখানে হচ্ছে কত এক্স এর এক্স। একটু বলে নিচ্ছি এখানে যেহেতু আমরা থিটা নট দিয়েছি তার মানে কি আমরা প্রথমে একটা কোণ চিন্তা করছি, এখন এখানে ঠিক কোণ তো আরও হতে পারে, আমরা যেই কৌণিক বেগ নিয়ে নিক্ষেপ করছি তখন হচ্ছে থিটা নট মানে শুরুতেই। এখন তুমি যদি থিটা নট না দিয়ে শুধু থিটা লেখো তাও কিন্তু হবে, এর পরবর্তী থিটা ওয়ান থিটা টু এভাবে হতে পারে নিক্ষেপ, কারণ এক একজনের নিক্ষেপণ বেগটা এক একভাবে করছে এক এক কোণ অ্যাঙ্গেল করে। আর ওই দিকটা বলতে আমরা কি বুঝি কোন কি দিক, দিক বলতে হচ্ছে কোণ, যে কত কোণে নিক্ষেপ করলাম। তাহলে এখানে যেন আমরা থিটা নট দিয়েছি এই জন্য আমি থিটা নট লিখলাম, যদি থিটা নট না লেখো শুধু থিটা লেখো তাও হবে, থিটা ওয়ান যদি লেখো তাও হবে। আচ্ছা তাহলে এখানে সাইন থিটা বাই কস থিটা আমরা ত্রিকোণমিতিক সূত্র থেকে আমরা জানি যেটা সাইন থিটা বাই কস থিটা বলতে কি লেখা যায় টেন থিটা, যেহেতু নট আছে নট এক্স এর এক্স মাইনাস হাফ, একটু সাজিয়ে লিখবো আমরা জি ভি নট cos theta নট তার হোল স্কয়ার এই এক্স স্কয়ার। এখন দেখো এই জায়গাটা থেকে আমরা কি পাই y সমান এই যে এখানে টেন থিটা যেটা পেয়েছি, আমার শুরুতে যেই বেগে আমরা নিক্ষেপ করছি যত কোণে ওই কোণটাকে আমি পরবর্তীতে পাবো, কোনো তো কিছু পরিবর্তন হবে নাকি,
পরিবর্তন হবে কি শেষ মুহূর্তে, শুরুতে তো যেই কোনো নিক্ষেপ হচ্ছে ওই কোণেই হবে, তার মানে এই ট্যান থিটাটা কি কনস্ট্যান্ট, থিটাটা কনস্ট্যান্ট। আবার এখানে কি যেটা অভিকর্ষ ত্বরণ ওটা কি কনস্ট্যান্ট, এবং এই যে ভি নট যে বেগটা ছিল ওটা শুরুতে কিন্তু সেম ছিল, ওটা তার পরিবর্তন নেই, ওটা কনস্ট্যান্ট। তার মানে কি এটা একটা ধ্রুবক, তার মানে এই পুরোটাকে যদি একটা ধ্রুবক চিন্তা করি, এটা একটা ধ্রুবক। তাহলে কি প্রথমটার ক্ষেত্রে যদি আমরা ধরো বি ধরে নিলাম, বি এক্স মাইনাস কত, এটার পরিবর্তে যদি আমরা ধ্রুবক কি ধরি সি আর এক্স স্কয়ার এক্স স্কয়ার। এখন দেখো এখানে একটা ইকুয়েশন পেয়েছি আমরা, ওয়াই সমান কত bx মাইনাস সি এক্স স্কয়ার, bx মাইনাস কি সি এক্স স্কয়ার। এখন এই অবস্থার ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, প্রাসের গতির একটি প্যারাবোলা বা অধিবৃত্তাকার। এখানে আমরা এটা দ্বারা বুঝবো প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বা অধিবৃত্তাকার, তোমাদের দেখবো টেক্সট বইতে আছে এবং এরকম ইকুয়েশন আছে। এখন বলতে পারছেন না আমরা কেন ইকুয়েশনটা প্রতিপাদন করলাম, এই ইকুয়েশন প্রতিপাদন কিন্তু তোমাদের এখন আসে না পরীক্ষায়, এগুলো হচ্ছে আগে এরকম তোমার ইকুয়েশনগুলো আসতো প্রতিপাদন করে দেখাতে হতো, কিন্তু আমরা এটা প্রতিপাদন করেছি কারণ কখন ত্বরণ এ শূন্য হলো কেন এবং এই ইকুয়েশনটা কিভাবে আসলো এটা দেখানোর জন্য, এবং এর আলোকে আমরা সামনে কিছু গাণিতিক সমস্যাও করব যাতে তখন আমাদের কোনো সমস্যা না হয়। তাহলে কি নর্মালি আমরা এখানে যে সূত্রটা পেয়েছি তাহলে এটাকে একটু আমরা সাজিয়ে এখানে লিখি, এটা হচ্ছে অধিবৃত্তাকার বা প্রাসের গতিপথ একটি অধিবৃত্তাকার বা প্যারাবোলার ইকুয়েশন, এটাও হতে পারে, অথবা y সমান কত tan থিটা নট x মাইনাস 2 v নট cos থিটা নট তার হোল স্কয়ার আছে x স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের সমীকরণ, y সমান একটা ইকুয়েশন পেয়েছি আমরা প্রাসের গতিপথ থেকে। এই সূত্রটা দিয়ে আমরা অনেক অঙ্ক করব, সামনে আমরা গাণিতিক সমস্যা এটা দিয়ে অনেক সমাধান করার চেষ্টা করব। তখন যাতে আমরা সরাসরি সূত্রটা যে দেখলে যাতে বুঝতে পারি যে বা কোন ক্ষেত্রে এটা ইউজ করব, কখন যদি এক্স এর মান দেওয়া থাকে, থিটার মান দেওয়া থাকে এবং বেগ দেওয়া থাকে, ওই অবস্থায় যদি আমরা ওই অক্ষ বরাবর এর একটা যে অংশ মান বা ও এর মানটা বের করতে বলে, তখন যাতে আমরা এটা বের করতে পারি বা বুঝতে পারি যে ও এর দূরত্বটা কত বা ডিসটেন্সটা কতটুকু হলো, তাহলে আমরা এই কোন ক্ষেত্রে ইউজ করব এটা আমরা সামনে গাণিতিক সমস্যা আমরা দেখাবো। তাহলে দেখো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, সামনে আরো আমরা আলোচনা করব। দেখো এই সূত্রটা প্রত্যেকে কিন্তু মনে রাখবে এবং যেভাবে ইকুয়েশন করা হয়েছে এভাবে ইকুয়েশন করবে এবং সূত্রটা একদম মুখস্থ আকারে রেখে দিবা, কারণ এই সূত্র দিয়ে আমরা অনেক অঙ্ক করব সামনে। এরপরে দেখো যদি এখানে আরেকটা চিন্তা না করে এই একটা অবস্থানে এখানে একটা কি বিন্দু যদি আমরা সি চিন্তা করি, সি চিন্তা করলে এখান থেকে একটা স্পর্শক আঁকি আমরা এদিক গেল কিন্তু, তাহলে যদি বৃত্তীয় গতিপথের ক্ষেত্রে কোনো একটা বস্তুর অবস্থা কোনো একটা বস্তুর কি বেগের গতির দিক হবে কি ওই বস্তুটা যেখানে আছে বা যে অবস্থানে অবস্থান করছে ওই অবস্থা কি স্পর্শক বরাবর। তাহলে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো না, যেহেতু আজকে তোমাদের এটা প্রথম। তো আজকে যে ইকুয়েশনটা আমরা দেখাইছি এটা দেখবা, আমরা নেক্সট ক্লাসে পরবর্তী ইকুয়েশন এবং গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি আজকে যতটুকু আমরা প্রাস নিয়ে আলোচনা করেছি তোমরা বুঝতে পারছো এবং বাসায় এটা প্র্যাকটিস করবে, এবং তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে এবং লিখবা এবং লেখার অভ্যাস করবা, কারণ এগুলো মুখে মুখে অনেকেই দেখা যায় পারা যায় কিন্তু পরীক্ষার হলে বা করতে গেলে সূত্রগুলো ভুলে যাও, এটা যাতে না হয়। এবং আমি এই টপিকটা পড়ার সাথে সাথে যে আমি কিছু জ্ঞানমূলক কোশ্চেন আলোচনা করেছি, প্রাস কি বা কখন ত্বরণ শূন্য হয়ে গেল কেন হলো, এগুলো অবশ্যই বুঝে এবং মনে রাখার চেষ্টা করো। তো আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করব, সবাই ভালো থেকো সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ।